তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু হয়েছে সেটাকে আমরা ক্লাস 1 বলতেছি। এখন এই জন্য আমরা ক্লাস 2 তে শিফট করছি এবং ক্লাস 2 তে আমরা বেসিক কিছু জিনিস শিখবো, যেটা আমার পরবর্তী যে ওয়ার্ডপ্রেস আমরা যখন সেট আপ করবো বা ওয়ার্ডপ্রেস যখন ডিজাইন করতে যাব, বা একটা ক্লায়েন্ট যখন আমাকে একটা ওয়েবসাইট নিয়ে এসে দিবে, সাথে সাথে আমি তার সিএমএস টা ডিটেক্ট সহ শুরু করে তার ওয়েবসাইটটাকে স্ক্যান করা, যেটা আমরা যদি ওইভাবে বলি যে আসলে খুব দ্রুত তার ওয়েবসাইটটাকে কিভাবে স্ক্যান করতে পারি এবং স্ক্যান করার পর তাকে কিভাবে একটা প্রপোজাল পাঠাইতে পারি, বা আসলে সেই ওয়েবসাইটটা থেকে আমি কি কি ধারণা পাইতে পারি, এই জিনিসগুলো আমি প্রথমে কি কি টুলস ইউজ করে নেব সেই জিনিসটা আজকে আমরা প্রথমে দেখবো। ঠিক আছে? তো পরের দিন থেকে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে চলে যাবো এবং ওয়ার্ডপ্রেসের ডিজাইনে চলে যাবো। ঠিক আছে? তো আমরা এই যে এক্সটেনশন ইনস্টল এটা দেখলেন, তা আমার আসলে একটা ওয়েবসাইটকে ডিটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে, পাশাপাশি ওই একটা ওয়েবসাইটে ডিজাইন করার জন্য আমার আরো কিছু নেসেসারি এক্সটেনশনের প্রয়োজন পড়ে। আমরা সেই এক্সটেনশন গুলো দেখবো যে আসলে কেন এটা দরকার পড়ে। পরবর্তীতে আপনারা যখন আসলে রিয়েল টাইম ডিজাইনে চলে যাবেন তখন এইটার গুরুত্ব বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে এটা দরকার। ঠিক আছে? দেন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের ডোমেইন হোস্টিং সম্পর্কে বুঝতে হবে। তো এখানে হয়তো অনেকেই দেখা যাবে যে আপনাদের দেখলাম 77-78 জন, তো এদের মধ্যে দেখা যাবে যে ম্যাক্সিমাম আপনারা হয়তো ডোমেইন হোস্টিং জানেন, বাট এরকমও কেউ কেউ আছে যারা ডোমেইন হোস্টিং সম্পর্কে এখনো খুব ভালো ধারণা নেই। ঠিক আছে? তো তাদের জন্য আর কি ডোমেইন হোস্টিং সম্পর্কে অবশ্যই বলবো, এবং ওয়ার্ডপ্রেসটা আসলে কি বা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করতে পারি ওয়ার্ডপ্রেস এর ভিতরে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো আমরা এক্সটেনশনের বিষয়ে যদি আসি, আমরা এক্সটেনশন বলতে আমাদের যে ক্রোম ট্যাবটা আছে, আমরা যেহেতু ক্রোমকে ইউজ করি বেশি, ক্রোম বা মজিলা ফায়ারফক্স এই দুটাকে ইউজ করি, কেউ কেউ ব্রেভও ইউজ করে। ঠিক আছে? তো ব্রেভ ভালো, খারাপ না। তো এরকম যে সফটওয়্যার গুলো আছে সেগুলোতে আমরা যখন যাব, গিয়ে আমাদের কিছু এক্সটেনশনের প্রয়োজন পড়ে এবং সেই এক্সটেনশন গুলোর মধ্যে কিছু পপুলার এক্সটেনশন বা হচ্ছে আমরা যে সবসময় যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার, থাকে ফন্ট ফাইন্ডার, হোয়াটস রান, পপুলাইজার, কালার জিলা এবং গো ফুল পেজ। আমি এগুলোর লিংক আপনাদের দিয়ে দেবো বা হচ্ছে আপনাদের কে স্ক্রিনশট দিয়ে দেবো। ঠিক আছে? এগুলোর লোগো গুলোর স্ক্রিনশট, যাতে আপনারা মানে এখানে যেমন দেখবেন কালার জিলা, তো কালার জিলা আপনি যখন সার্চ করবেন দেখবেন কালার জিলা 3-4 টাইপের ভার্সন আছে বা 3-4 টাইপ আসতেছে। তো ওইটার মধ্যে আমাদের কোনটা আসলে আমরা ইউজ করি সেটাই যাতে আপনারা সঠিকটা নিতে পারেন সেটার জন্য আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের। আরো কিছু আছে যেমন হচ্ছে ওয়ার্ড ফন্ট, ইউটিউব ডাউনলোডার বাই অ্যাড অন ক্রপ, ওয়ার্ড কাউন্টার প্লাস, লুম, অসম স্ক্রিনশট। তো এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন। তো আমি এখন রিয়েল টাইম আমার যে ট্যাবটা আছে আমি একটু এই ট্যাবে নিয়ে আসলাম আপনাদের। দেখেন আমার ট্যাবের মধ্যে প্রচুর এক্সটেনশন আছে, এক্সটেনশন মানে আরো কিছু আছে। তো এই না এক্সটেনশন আর নাই, মোটামুটি সবগুলো পিন করা আছে। আরো কিছু ছিল, যখন যেটা দেখানো হয় পরবর্তীতে ডিলিট করা হয় যদি আমার সব সময় প্রয়োজন না পড়ে। ঠিক আছে? তো এটার মধ্যে আমি যদি একটাই দেখাই, যেমন ধরেন যে এই যে ইমেজ ডাউনলোডার, আমরা এটাকে ইউজ করতে পারি। এই ইমেজ ডাউনলোডারটা কি? ইমেজ ডাউনলোডারটা হচ্ছে আপনি যে পেজে আছেন সে পেজের মধ্যে যদি ইমেজ থাকে আর ওই ইমেজ গুলোকে যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে কোনোভাবে ওইটাকে না করে মানে নান করে না দেওয়া হয়, ঠিক আছে, মানে ওইরকম যদি কোনো স্ক্রিপ্ট দেওয়া না থাকে ওই পেজের মধ্যে, তাহলে আপনি সেখানের ইমেজ গুলোকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন দেখেন আমি ক্যানভার মধ্যে আছি, আপনাদের যে প্রেজেন্টেশনটা তৈরি করছি এখানেই তারা এগুলোকে ইমেজ হিসেবে ডিটেক্ট করে নিয়েছে এবং নেওয়ার ফলে পাশাপাশি কিছু ইমেজ আমাকে দিছে। এই যে ইমেজ, এখানে আমি বাল্ক ইমেজ ডাউনলোড করতে পারবো অথবা সিঙ্গেল সিঙ্গেল ইমেজ এইভাবে একটা একটা করে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা আমার ডাউনলোড চলে যাবে এবং আমি আসলে কোথায় ডাউনলোড করতে চাই সেটা দেখায় দিলেই সে ওখানে গিয়ে ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে? এই যে একটা একটা করে এভাবে ডাউনলোড হবে, অথবা এভাবে আমরা বাল্ক অ্যামাউন্টে সবগুলো ডাউনলোড করে দিতে পারি। আপনার সেটিংস গুলো দেখে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি। ধরেন 3টা আমি আপাতত ডাউনলোড দিলাম, বাকিগুলো ডাউনলোড দিচ্ছি না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই আসলে ইমেজ ডাউনলোডার দিয়ে আমি করবো কি, তাই না? মানে বড় কথা হচ্ছে আমি ইমেজ ডাউনলোডার দিয়ে করবো কি? ইমেজ ডাউনলোডার দিয়ে আমি এই কাজ করব, সেটা হচ্ছে আপনার যখন একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে, একটু চিন্তা করিয়েন, আপনার যখন একটা ই কমার্স ওয়েবসাইট থাকবে, আপনার ক্লায়েন্ট বলছে যে ওই ই কমার্স ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে তুমি সেই প্রোডাক্ট গুলো আমার এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দাও, কেননা আমিও সেই প্রোডাক্ট সেল করি, কারণ সে আমার কম্পিটিটর, ও ও সেই প্রোডাক্ট গুলো সেল করে। সো আমার তখন কি করতে হবে, আমার তো যদি একটা একটা করে ইমেজের উপরে যাই, গিয়ে রাইট ক্লিক করি, সেভ অ্যাজ ইমেজ এভাবে যদি ক্লিক করি, তাহলে আমি যদি চিন্তা করি একটা ইমেজ ডাউনলোড করতে আমার 5 থেকে 6টা ক্লিক বা 8টা ক্লিকের মতো প্রয়োজন পড়বে। ঠিক আছে?
বাট সেটার বদলে আমি যদি ওয়েবসাইটটাকে শুধুমাত্র ওপেন করি, যেমন কোন একটা ওয়েবসাইট দেখেন, একটা যে কোনো একটা ওয়েবসাইট আমি তাহলে ওপেন করি। হ্যাঁ, আমি যে কোনো একটা র্যান্ডম একটা ওয়েবসাইট আপনি ওপেন করলেই হবে। বললাম সেটা কি যে জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি সেটাকে নাম করা না থাকে তাহলে আপনি সেই ছবিগুলোকে ডাউনলোড করতে পারবেন, অনায়াসে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। দেখেন, ধরেন আমি এটার ভিতরে চলে আসছি, তো এটার ভিতরে তো অনেক কিছু ইমেজ আছে। তো আমি দেখতে চাই যে আসলে এই ইমেজ গুলো এখানে কাজ করে কিনা। ধরেন আমি এই ওয়েবসাইটটাতে আসি, লোড করছি, এখানে একটু ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচের দিকে আসবো, দেখেন এই যে ইমেজ গুলো কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সব ইমেজে পাবেন এরকম কিছু না, বাট ম্যাক্সিমাম ইমেজ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন তার রিভিউ থেকে শুরু করে রিভিউ গুলো তার মানে কি ইমেজ হিসেবে দেওয়া আছে, তাহলে আমি সেগুলো পাচ্ছি, পাশাপাশি এই যে এগুলো পাচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমরা খুব ইফেক্টিভলি ইউজ করতে পারি। আপনি আসলেই যখন ওয়েবসাইট ডিজাইনে চলে যাবেন তখন আপনি এই জিনিসটাকে আরো ভালোভাবে ইউজ করতে পারবেন। আর এর সাথে আরো একটা ভালো ইউজ আমি এটা দেখাই। যখন আমরা ইনভার্টারতে যাই, ইনভার্টার কি এগুলো নিয়ে পরে আলোচনা হবে, আমি জাস্ট এমনি একটু দেখাই আপনাদের, ঠিক আছে। ধরেন আমি একটা অনেক ডেমো যেখানে পাওয়া যায় ওয়েবসাইটে, আমি সেখানে চলে আসলাম, ঠিক আছে। ধরেন ওয়ার্ডপ্রেস এর এই একটা ওয়েবসাইট, আমি এটাকে একটু ওপেন করলাম। বিষয়টা এরকম, এই ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটটা হচ্ছে একটা মার্কেটিং এর ওয়েবসাইট, ঠিক আছে, পিন্টারেস্ট ফিড এর ওয়েবসাইট। তো আমি একটু লাইভ প্রিভিউতে চলে যাব। তো ক্লায়েন্ট আমাকে বলছে এরকম যে আচ্ছা আমার একটা মার্কেটিং ওয়েবসাইট লাগবে, সেই মার্কেটিং ওয়েবসাইটের মধ্যে আমার কিছু প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্ট গুলোকে শোকেস করাতে হবে, ঠিক আছে। তো আমার মার্কেটিং প্ল্যাটফর্মটা কি, আমার মার্কেটিং প্ল্যাটফর্মটা হচ্ছে পিন্টারেস্ট, এরকম কিছু একটা বললো। তো পিন্টারেস্টে কি লাগবে, প্রচুর পরিমাণে ছবি লাগবে, তাই না। প্রচুর পরিমাণে যখন ছবি লাগবে, আপনি কি করলেন, আপনি এখান থেকে কিছু অবশ্যই আগে ক্লায়েন্টকে বলে নিবেন যে ভাই আপনার কোনো ইয়ে আছে কিনা, আপনার কোনো ইমেজ আছে কিনা, সেই ইমেজ গুলো আমি ইউজ করবো নাকি আমি কোনো ডামি ইমেজ ইউজ করবো যেটাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এভাবে তো ক্লায়েন্ট আসলে যেটা বলে, ক্লায়েন্ট যদি বলে না তুমি দামি ইমেজ ইউজ করতে পারো, আমার কোনো আপত্তি নাই, যেটা সুন্দর লাগে, তখন আপনি কি করবেন, আপনি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন, ধরেন যে আমি এইটার ভিতরে প্রবেশ করতেছি। তো এটার ভিতরে প্রবেশ করার পর এখানে যে ইমেজ গুলো থাকবে দেখতে কিন্তু খুব চমৎকার লাগে, ঠিক আছে। মানে এটা দেখানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমি এই যে ইনভার্টার এলিমেন্টস থেকে আমার যে যে ইমেজ গুলো চমৎকার লাগতেছে, আমি সেই ইমেজ গুলোকে নেব, নিয়ে আমি ওই ক্লায়েন্টের যখন ওয়েবসাইট ডিজাইন করতে যাচ্ছি তখন ওই ইমেজ গুলোকে ওখানে বসাবো। বসায় দেওয়ার পরে আমি ক্লায়েন্টকে ওইটা ডেলিভারি দেবো। ক্লায়েন্ট তার পরবর্তীতে আমাকে বলবে আচ্ছা এখন আমার শপের বা হচ্ছে আমার প্রোডাক্টের ছবি তৈরি হয়েছে, তোমাকে আমি ছবিগুলো দিচ্ছি, তুমি এখানে রিপ্লেস করে দাও। তখন আপনি রিপ্লেস করে দিবেন। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বাজে ছবি দেয়, আপনার করার কিছু নাই, আপনি বাজে ছবি অ্যাড করে দিবেন, ঠিক আছে। যদি ভালো ছবি দেয়, ভালো ছবি অ্যাড করে দিবেন। একটা ওয়েবসাইটের ইমেজ, মানে একটা ওয়েবসাইটের ধরেন 70% ডিপেন্ড করে যে আসলে ওই ওয়েবসাইটটা দেখতে অনেক সুন্দর হবে, সেটা পুরোটাই ডিপেন্ড করে ইমেজের উপর, ঠিক আছে। তো সেই জন্য আমি বলতেছি যে ইনভার্টার এলিমেন্টস এর যে ইমেজ গুলো পাওয়া যায় সেই ইমেজ গুলো অনেক ইফেক্টিভ এবং খুবই সুন্দর। সো এই জন্য আমরা এই ইনভার্টার এলিমেন্টস থেকে আসবো, যখন যে ক্লায়েন্ট যেটা বলবে আমরা সেই টাইপের ইমেজ গুলোকে ডাউনলোড করে নেব এই এক্সটেনশনটার মাধ্যমে। এইটা হচ্ছে কাজ। পাশাপাশি আমার যখন যেখানে এই ইমেজের প্রয়োজন পড়ে আমরা এই এক্সটেনশনটাকে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আরো কিছু এক্সটেনশন আছে, আমি এইখান থেকেই আপনাদের এক্সটেনশন গুলো দেখাই দেই, কারণ আমার ওই প্রেজেন্টেশন ফাইলে কম আছে, তার থেকে আমার এখানে এক্সটেনশন আরো অনেক বেশি আছে, ঠিক আছে। তো আমি একটু মার্ক করে আপনাদের দেখাই, যেহেতু রেকর্ড থাকবে তো আপনারা তো দেখতেই পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো মার্কিং সেকশনটা আমি এইভাবে একটু দেই, একটু বড় করে নেই। এইখানে দেখেন এই যে এই টি লেখাটা, এই টি মানে হচ্ছে হোয়াট ফন্ট, ঠিক আছে, বা হচ্ছে ফন্ট ফাইন্ডার। এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কি ফন্ট ব্যবহার করে সেই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সেটা আমরা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। কিরকম বিষয়টা, কেটে দেই। ধরেন এই ওয়েবসাইটটাই আছে, তো এই ওয়েবসাইটটাই আসলে কি ফন্ট, আমি এইটা একটু দেখতে যাচ্ছি আসলে এটা কি ফন্ট, ঠিক আছে। তো এটা এইচটিএমএল সিএসএস জানা যদি থাকে কারো, তাহলে এটাকে ইন্সপেক্ট করলেই আপনারা বুঝতে পারবেন। বাট আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতেছি আমরা কোডিং এর দিকে মানে একদম ফোকাস না রেখে কিভাবে বাকিটা করা যায় সেটা আগে ট্রাই করবো। বাট যে কোডিংটা দরকার পড়বে সেই কোডিং গুলো অবশ্যই
আমি আপনাদের সাপ্লাই দেবো, পাশাপাশি হচ্ছে আপনারা নিজেরাও কিভাবে বের করতে পারেন সেগুলোও দেখানো হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটু দেখেন, ধরেন আমি এইখানে যে হেডিংটা আছে, আসলে আমার হেডিংটা খুব পছন্দ হয়েছে। এখন আমি এই টাইপের যে ফন্টটা আছে, এই ফন্টটা দিয়ে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা তৈরি করবো। তাহলে আমার প্রথমে কি এই ফন্টটাকে ডিটেক্ট করতে হবে। তাহলে এই ফন্টটাকে ডিটেক্ট করার জন্য কি করব, আমি জাস্ট এইটাতে উপরে একটা ক্লিক করব, ক্লিক করে এই ফন্টের উপর এসে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে আমার একটা এরকম পপ আপ আসবে। এই পপ আপের মধ্যে একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন এই যে এইটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। দেন হচ্ছে ফন্টের রেন্ডার কি, এবং আচ্ছা দাঁড়ান, ফন্টের সবকিছু আপনি দেখতে পারবেন, ফন্টের সাইজ কত, ফন্টের ওয়েট কত, ঠিক আছে। তার মানে ওখানে 800 ওয়েট দেওয়া আছে। এই ওয়েট কি, ফন্টের স্টাইল কি, ফন্টের ভ্যালু কি, এগুলো সব আপনারা দেখতে পারবেন। এবং এলিমেন্ট টাইপ দেখেন H2 দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে সহজেই ডিটেক্ট করতে পারি। তো এইটাকে আমরা ইউজ করার ট্রাই করব। সাথে আপনার কালার কম্বিনেশনটাও কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন এই হোয়াটস রান, ঠিক আছে। এই হোয়াটস রানটা আমাকে বলে দেয় আসলে আমার কোনটার উপর বেস করে আমার এই ওয়েবসাইটটা তৈরি, মানে কোন সিএমএস এর উপর বেস করে আমার এই ওয়েবসাইটটা তৈরি। মাঝে মাঝে আমাকে কিছু থিমও তারা ডিটেক্ট করে দেয়, ঠিক আছে। এই হোয়াটস রান আর হচ্ছে ওয়াপিলাইজার মোটামুটি এই দুইটার কাজ সেম, বাট দেখা যায় যে হোয়াটস রান কিছু ধরতে পারে, কিছু ধরতে পারে না। আবার ওয়াপিলাইজার কিছু ধরতে পারে, কিছু ধরতে পারে না। যেমন দেখেন হোয়াটসঅ্যাপ আমাকে এখানে ধরতে পারে না কিছু, ঠিক আছে। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ এই ওয়েবসাইটটার জন্য কিছুই ধরতে পারে না। বাট আমার এইখানে আবার ওয়াপিলাইজার বাকি পুরো বিষয়টাই ধরতে পারছে। সেখানে আমরা কি দেখবো, এই যে সিএমএস টা দেখে নেবো, ঠিক আছে। সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস এর উপর। যখনই ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিবে সাথে সাথে প্রথমে আগে সিএমএস টা চেক করে নেবেন যে কোন সিএমএস এর উপর তৈরি করা আছে। যদি দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট, তাহলে মনে করবেন যে আচ্ছা ওয়ার্ডপ্রেস দিয়ে অবশ্যই এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে এবং এটা তৈরি করা গেছে, ঠিক আছে। তাহলে এখানে বাকি যে জিনিস সেটা হয়তো আমি পারি না, বাট এটা অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো, ঠিক আছে। হয়ে গেল। যদি এরকম কাজ না করে আবার একটু রিফ্রেশ দিয়ে নেবেন, ঠিক আছে। রিফ্রেশ দিলেই তাহলে আপনার ওয়াপিলাইজার কাজ করবে, এবং পাশাপাশি আপনার কিছু প্লাগইনও সে ডিটেক্ট করে দেয় যে আসলে ওই ওয়েবসাইটের মধ্যে কি কি প্লাগইন আছে নাই, এই জিনিসগুলো দেয়। তবে সবকিছুই যে পাবেন এরকম কিছু না, ঠিক আছে। আচ্ছা, এই যে রিয়াক্ট, তারপর হচ্ছে কত মেরিনোট, তারপর হচ্ছে কত ব্যাকবোন ডট জিএস, এই জিনিসগুলো হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে। সো ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে তো পিএইচপি কাজ করে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এর ভাষাটা কি, ওয়ার্ডপ্রেস এর ভাষা কিন্তু পিএইচপি, ঠিক আছে। তো মাদার হচ্ছে পিএইচপি। সো আলটিমেটলি যে পিএইচপির সাথে বাকি যে ফ্রেমওয়ার্ক গুলো সেগুলোও কাজ করতেছে। এগুলো আমার মেইন বিষয় না, আমার এই সিএমএস টা মেইন বিষয়। তারপর দেখেন আর কি কি আছে, দেখেন এইটার সাথে ইউটিউব প্লেয়ার কানেক্ট করা আছে। আর হচ্ছে আর কি যা বলার মতো, আপাতত আর কিছু বলার মতো নাই। কিন্তু তবে এর পাশাপাশি আরেকটা জিনিস দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করি, সেটা অনেক ভালো। সেটা হচ্ছে যে সিএমএস ডিটেক্টর, ঠিক আছে। এটা আমরা সার্চ করব সিএমএস ডিটেক্টর। এই সিএমএস ডিটেক্টর আছে, হোয়াট সিএমএস আছে, এগুলো ভালো। মোটামুটি এগুলোর মধ্যে পেয়ে যাবেন। আপনার কয়েকটা ডিটেক্ট দিবেন, দিয়ে আপনার জাস্ট এই যে যে ওয়েবসাইটটা পাঠিয়ে দিবেন তাদের ওখানে, ওয়েবসাইটের ইউআরএলটা পাঠিয়ে দিলেই তারা আপনাকে একটা রেজাল্ট দিবে। তো আমরা একটু অপেক্ষা করবো তার রেজাল্টটা নেওয়ার অপেক্ষায়। আচ্ছা, এখানে লেখাই আছে দেখেন, তাই অস্টিওপ্যাথি bd.com ইজ বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে এটা বিল্ড করা, এটা আমরা বুঝতে পারছি। পাশাপাশি দেখেন আরো কিছু জিনিস আপনারা দেখতে পারবেন যে ওয়ার্ডপ্রেস মানে পার্সেন্টেজ দেখে আমরা বুঝতে পারি যে আসলে এটা কোনটা দিয়ে বিল্ড করা, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এর পার্সেন্টেজ যেহেতু বেশি, সবচেয়ে বেশি, তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। বাকি যে শপিফাই, ইকমার্স, উইচ, লারাভেল, দা রেস্ট, এই জিনিসগুলো হচ্ছে ব্যাক এন্ডে আছে, ভিতরে ভিতরে, বাট আমাদের আসলে এই জিনিসগুলো দেখার কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে আমরা যদি ডিটেক্ট করতে আসি, দেখেন এখানে আরো অনেক কিছু দিয়ে দিছে। এই যে আমাদের ব্লগ আর সিএমএস ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজ বা হচ্ছে আমার টেস্ট বিল্ডার, খুব ভালো একটা জিনিস এখানে ভালো দিয়ে দিছে। কারণ অনেকে ডিবি বিল্ডারের জন্য আসে। সো ডিবি বিল্ডার দিয়ে যেটা করা যাবে অবশ্যই এলিমেন্টর দিয়ে সেটা করা যাবে। এলিমেন্টর দিয়ে যেটা করা যাবে ডিবি বিল্ডার দিয়ে সেটা করা যাবে, ঠিক আছে। এলিমেন্টর দিয়ে যা করা যাবে বাকি অন্য বিল্ডার দিয়ে সবগুলোই করা যাবে, ঠিক আছে। অথবা অন্য একটা বিল্ডার দিয়ে যা করা যাবে এলিমেন্টর কোনোটাতেও বিট করবে না। হ্যাঁ, এলিমেন্টর সবগুলারই উপরে আছে এবং এলিমেন্টর সবচেয়ে বেশি পপুলার। তো আপনি এলিমেন্টের পাশাপাশি আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা ডিবিটা শিখে নেবেন, ডিবি বিল্ডারটা, ঠিক আছে। আর একটা খুব পপুলার বিল্ডার আছে, সেটা হচ্ছে ব্রিক্স বিল্ডার। মানে পপুলার বলতে হচ্ছে কি, এটাতে আপনি কাজ পাবেন বেশি, ঠিক আছে, কম্পিটিশন কম, কাজ বেশি। তো ব্রিক্স বিল্ডারকে যদি শিখে নিতে পারেন সে নিবেন, মানে আপনারা যারা অলরেডি ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক কিছু জানেন তারা, ঠিক আছে। বাট যারা একদম কিছুই জানেন না তাদের দরকার নেই। দেন আর কি কি আছে, আর কিছুই নাই আপাতত। এতটুকুই আমার এনাফ, ঠিক আছে। আর এই ডিটেক্টরটাই এনাফ।
দেন পরবর্তীতে আরেকটু আসি, এইটা হচ্ছে দেখেন কালার জিলা। সো একটা ওয়েবসাইট দিছে, বলছে যে তুমি আমার ওয়েবসাইটটা এই কালারের উপর ডিপেন্ড করে তৈরি করে দাও। তাহলে আমার এই কালারটার প্রয়োজন, এই কালারটা আমি কিভাবে নেব? এইটাকে এই কালার জিলা প্রথমে আমি ইনস্টল করব আমার এই এক্সটেনশন হিসেবে, আমি আমার ক্রোমে ইনস্টল করব, করে জাস্ট আমি যে পেজে আছি সেই পেজে অ্যাক্টিভ থেকে আমি যে কালারটা নিতে চাই, ধরেন আমি এই সবুজ কালারটা নিতে চাই, কিচ্ছু না, আমি জাস্ট এটাতে প্রথমে একটা ক্লিক করব, ক্লিক করে আপনার কাজ শেষ। দেন আপনি আপনার কার্সরটাকে ওখানে নিয়ে আসবেন, জাস্ট নিয়ে এসে আবার রাইট ক্লিক যেটা আছে, ঠিক আছে, সরি লেফট ক্লিক যেটা আছে সেটাতে একটা ক্লিক করবেন, আপনার কালার এই যে উপরের দিকে কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি ওয়ার্ডপ্রেসে আসবেন, ওয়ার্ডপ্রেসে এসে কিভাবে কালারটাকে আমরা বসাবো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তাহলে আমরা যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো একটা কালার যদি পছন্দ হয় বা ক্লায়েন্ট যদি আমাকে দিয়ে দেয়, সেই কালারটাকে আমরা সহজেই গ্র্যাব করে নিতে পারি আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে। এবার খুব ভালো একটা এক্সটেনশন আমরা দেখবো, সেটা হচ্ছে গো ফুল পেজ। ঠিক আছে, গো ফুল পেজ এইটার কাজ কি? আমাদের মার্কেটিং এর প্রয়োজন পড়ে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, আমি বলছি আপনি যদি মার্কেটিং করতে না পারেন তাহলে আপনার আসলে স্কিল শিখে লাভ নাই। আপনি দোকান খুলে রাখছেন কিন্তু দোকানে আপনার কি মালামাল সেটা যদি আপনি ঝাপ টেনে অফ করে রাখেন, কোনো লাভ নাই, ঠিক আছে। তাহলে ঝাপটা খুলে দেওয়ার ইয়াটাই হচ্ছে, ঝাপটা খুলে দেওয়ার যে মেথড সেটাই হচ্ছে মার্কেটিং, ঠিক আছে। মানে আপনার দোকানটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, দোকানটা হচ্ছে আপনার স্কিল, দোকানটা হচ্ছে আপনি একজন ওয়েব ডিজাইনার, ঠিক আছে। আর আপনার ঝাপটা যখন আপনি খুলে দেবেন, আপনার প্রোডাক্ট গুলো কোনগুলা? আপনার প্রোডাক্ট গুলাই হচ্ছে মার্কেটিং এর মাধ্যমে আপনি এই যে দোকানের যত প্রোডাক্ট আছে সেইগুলো মানুষের কাছে পৌঁছায় দেবেন। তো আমার কি প্রয়োজন পড়বে? আমি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছি বা হচ্ছে আমি একটা ওয়েবসাইটের প্র্যাকটিস করছি, করার পরে আমি এইটাকে একটা মকআপ হিসেবে দেখাইতে চাই, অথবা আমি আমার ব্র্যান্ডিং এর জন্য এটাকে ইউজ করতে চাই যে আমি রিসেন্টলি এটাতে কাজ করছি না করছি, এই টাইপের কোনো কিছু একটা। বা আমি যখন বিহান্সে যাব, বিহান্সে গিয়ে আমি আমার এই প্রজেক্টটাকে আপলোড করব, তখন আমার এই এক্সটেনশনটা প্রয়োজন পড়বে। তাহলে এই এক্সটেনশনটা কি? এই এক্সটেনশনটা হচ্ছে গো ফুল পেজ। নাম কি? গো ফুল পেজ। আমি জাস্ট যে ওয়েবসাইটে থাকবো সেই ওয়েবসাইটের ফুল পেজটার একটা যদি স্ক্রিনশট নিতে চাই, তাহলে জাস্ট ওই পেজে উপরে থাকবো, থেকে এটাতে আমি একটা ক্লিক করব এবং অপেক্ষা করব ও নিজে নিজে ফুল পেজের একটা স্ক্রিনশট তুলে দিবে, ঠিক আছে। এই যে আমাকে তুলে দিয়েছে, এই যে এইটা আমাকে তুলে দিয়েছে, আমি এটাকে পিডিএফ হিসেবে রাখতে পারি, আমি এটাকে ইমেজ হিসেবেও রাখতে পারি। তো আমি আপাতত ইমেজ হিসেবে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি ধরেন আমার ডাউনলোড ফোল্ডারে রেখে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিরকম লাগতেছে। তাহলে আমি যদি এখানে আসি, এখানে আসলেই আমি কিন্তু দেখতে পারবো আমার একটা ফুল পেজ একদম খুব সুন্দর করে তৈরি করছি। এবং আপনারা যদি লিঙ্কডইনে যান বা হচ্ছে বিহান্সে যান, মানুষজনকে দেখবেন এইভাবেই একটা করে ওয়েবসাইট দিছে এবং খুব সুন্দর করে একটা কথা লিখছে, রিসেন্টলি আমি এই ওয়েবসাইটটার কাজ শেষ করছি, এই ওয়েবসাইটটার চ্যালেঞ্জ গুলো এগুলো ছিল, বাট আমি দিতে পারছি এবং ক্লায়েন্ট থেকে আমি একটা স্যাটিসফ্যাকশন রিভিউ পাইছি। পাশাপাশি ক্লায়েন্ট খুব স্যাটিসফাইড, আমার প্রজেক্টটা ডান করাতে আমি খুব হ্যাপি, ধন্যবাদ, ঠিক আছে। জাস্ট এইটা। দেন পাশাপাশি আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন। লিঙ্কটা কি? যে যদি আমাকে প্রয়োজন পড়ে, আমার ডিজাইন যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে হায়ার করতে পারো, ঠিক আছে। এই যে আমার কিন্তু এটা হয়ে গেল। তাহলে আপনারা এইভাবে মার্কেটিং গুলো করবেন। এই জিনিসগুলোর ডিটেলস আমাদের আলাদাভাবেই একটা করে ক্লাস আছে, তো এই ডিটেলস গুলো আমি এখানে বলতে চাচ্ছি। এবং এইটা দিয়ে আমরা মকআপ কিভাবে তৈরি করব না করব সেগুলো আমরা দেখাবো ক্যানভা দিয়ে, ঠিক আছে। আমরা কিন্তু ক্যানভা রিলেটেড কাজ করব, আমরা বাইরে দিকে যাব না। আচ্ছা, এবার আসি। তাহলে আমাদের গো ফুল পেজের কাজটা শেষ। পরে আসেন আরো আরেকটা দেখি, এটা কি? এটা হচ্ছে স্পাইবার। এই স্পাইবারটা আসলে আমাদের এসইও তে কাজে লাগে, আমাদের এখানে আসলে দরকার নাই, ঠিক আছে। তো স্পাইবারটা দিয়ে আমরা মোটামুটি দেখি কি যে আসলে কোন প্লাগইন দিয়ে সে এসইওটা করতেছে, এইটা আমরা দেখতে পারি। পাশাপাশি কোন থিমটা দেওয়া আছে সেটা আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা দেখতে পারি। যেমন এখানে দেখেন, যখন আমি স্পাইবারে ক্লিক করলাম সাথে সাথে আমাকে বললো তুমি তো এক্সট্রা থিম ইউজ করতেছো, তুমি তো এক্সট্রা থিম দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করছো। তাহলে আপনি কি এক্সট্রা দিয়ে আপনি চাইলে এই জিনিসটা তৈরি করতে পারেন। আসলে থিমের কিন্তু কোনো কাজ নাই, থিম আসলে কি করবে না করবে সেটা আমি পরবর্তীতে আপনাদের বলে দেবো। নেক্সট ক্লাসে আমি বলবো যে থিম কি জিনিস, প্লাগইন কি জিনিস, আপনার কোনটার দিকে নজর রাখতে হবে বেশি, আপনার কোনটা বেশি ম্যান্ডেটরি, ঠিক আছে, এই জিনিসগুলো আমি তখন বলবো। তো স্পাইবার আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। আর এটা কি? এটা হচ্ছে সিএসএস ইনফরমেশন আছে। এইখানের ইনফরমেশনটা ভালো, খারাপ না। এটা হচ্ছে ধরেন আমি এইখানের মধ্যে কত প্যাডিং দিছি, কত মার্জিন দিছি, আমার এই ব্লকটা কত, আমার এই সেকশনটা কতটুকু এরিয়া জুড়ে আছে, এই জিনিসগুলো আমরা এইটা দিয়ে ডিটেক্ট করতে পারি।
তো এটা হচ্ছে আমাদের যখন ক্লোন করতে যাই, একটা ওয়েবসাইট যখন ক্লোন করতে যাই, পিক্সেল পারফেক্ট করতে যাই, তখন আমাদের এইটার প্রয়োজন পড়ে। যেমন আমাকে ক্লায়েন্ট এইটা দিল, দিয়ে বললো আমাকে হুবাহু এখানে যা কিছু আছে শুধু ইমেজ বাদে পুরোটাই আমাকে কপি করে দাও, ক্লোন করে দাও, ঠিক আছে? তাহলে আমি কি করব? তখন কিন্তু আমাকে এই যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আসলে বাটনের সাইজ কত, বাটনের মধ্যে যে ফন্ট আছে সেই ফন্টের ওয়েট কত, সেই ফন্ট কোথায় আছে, লেফটে কত প্যাডিং, রাইটে কত প্যাডিং, উপরে প্যাডিং কত। আমি প্যাডিং মার্জিন এগুলো জিনিস নিয়ে পরবর্তীতে বলবো, এখন শুধু শুনে যান, ঠিক আছে? আজকে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছি না, আপনারা এত কিছু বুঝতে পারবেন না, আপনারা জাস্ট একটা জিনিস শুধু শোনেন যে আসলে আমরা এক্সটেনশন গুলো কেন ইউজ করবো, এইটা শুধু শোনেন। আমি অবশ্যই ডিটেলস বলবো, প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদের ডিটেলস থাকবে, ঠিক আছে? এবং আপনাদের যার যার যত প্রশ্ন থাকবে অবশ্যই বলবেন, আমার যদি সেটা জানার মধ্যে থাকে অবশ্যই আমি বলবো, জানাই দেবো আপনাদের। আর যদি জানার মধ্যে না থাকে তাহলে হচ্ছে জেনে এসে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? আর তাও যদি না হয় তাহলে হচ্ছে আপনারা পরবর্তীতে দেখবেন যে আসলে আমার থেকে যেহেতু সলিউশনটা আসে নাই, তো আপনাদের তখন ট্রাই করতে হবে, ঠিক আছে? আমি সব জানতা সংশয় না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আমি এই জিনিসটাই দেখতে যাচ্ছি, তো এখানে একটু ক্লিক করি। ক্লিক করে এই যে এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আমি চলে আসবো, ঠিক আছে? তো এখানের মধ্যে যখনই চলে আসবো, সাথে সাথে এখানে আমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আমি এই যে এইখানের আমার যে যা কিছু আছে পুরো জিনিসটাই আমাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে 24 প্যাডিং, 24 প্যাডিং, 12 প্যাডিং, 12 প্যাডিং, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাটনের কাহিনীটা হচ্ছে এইটা। বাটনের মধ্যে যে ফন্ট সাইজ আছে সেটা কত? 15 পিক্সেল। লাইনের যে হাইট আছে সেটা কত? 15 পিক্সেল। আমি ওয়েট যে ইউজ করছি সেটা কত? 400। আমি কালার যে ইউজ করছি এফ 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 6টা এফ মানে হচ্ছে একটা হোয়াইট কালার, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে কি আছে? ব্যাকগ্রাউন্ডের কালারও আমাকে দিয়ে দিচ্ছে, অনেক কিছু আমাকে কিন্তু এই ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় ইনফরমেশন গুলো নিতে পারি, হ্যাঁ? যেমন ধরেন এই যে এই জিনিসটাতে আসি, এই যে এখানে ক্লিক করবো, মানে নিয়ে এসে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই যে 25 করে পিক্সেল দেওয়া আছে, উপরে নিচে 40 পিক্সেল দেওয়া আছে। তারপর কি ফন্ট সাইজটা 16 দেওয়া আছে, লাইন হাইটটা 26.4 দেওয়া আছে, রেগুলার দেওয়া আছে, নর্মাল দেওয়া আছে, টেক্সটের কালার, এই জিনিসগুলো দেওয়া আছে। এখন এলিমেন্টের প্রপার্টিস মানে এই যে এই জিনিসটা, এইটার প্রপার্টিস কি দেওয়া আছে? উইথ দেওয়া আছে 416, হাইট দেওয়া আছে 601, বর্ডার রেডিয়াস দেওয়া আছে 0। দেখেন বর্ডার রেডিয়াস নাই, বর্ডার রেডিয়াস যদি থাকতো এটা একটু বাঁকা হইতো। তাহলে চলেন বর্ডার রেডিয়াস কোথাও আছে এইটা আমরা আসলে একটু দেখতে যাই যে আসলে বর্ডার রেডিয়াস এখানে কাজ করতেছে কিনা বা দেখাচ্ছে কিনা। ধরেন এই যে এখানে এখানে আমাদের একটা বর্ডার দেওয়া আছে, আর কোথাও আছে দেওয়া বর্ডার দেওয়া? বর্ডার আর কোথাও নাই, হ্যাঁ? তাহলে দেখি আমরা এখানে দেখাই কিনা, শো করায় কিনা। সবগুলো যে শো করাবে এরকম কিছু না, ঠিক আছে? যেখানে ক্লিক করলাম এটা ইমেজ, আই এখানে নিচে আসে না কেন? আচ্ছা, ডাউনলোড আছে, এটা আমাদের দেখায় না, এটা একটা ইমেজ হিসেবে ইমেজটাকে নিচ্ছে, তো এই জন্য ইমেজটাকে দেখাচ্ছেন। তাহলে ওইটার ভিতরে আমার শুধু সেকশনটা যেটা সেটা আর কি দেখাচ্ছে, তো এখানে নাই। বর্ডার রেডিয়াস যদি থাকতো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যা নেই, মোটামুটি আমার যতগুলো দরকার ওইটা দিয়ে হয়ে যায়, এত কিছু লাগে না, ঠিক আছে? আর এটা মূলত ফিগমা টু ওয়ার্ডপ্রেস করতে গেলে তখন শুধুমাত্র লাগে। এবং ফিগমা টু ওয়ার্ডপ্রেস আবার যখন করতে যাবো, ফিগমা আবার দেওয়াই থাকে যে আমার এটার পিক্সেল এত, সো নো প্রবলেম, ওখানে আমরা কালারটা এসে ইউজ করতে পারি। আচ্ছা, পরবর্তীতে আসি। দেখেন হোয়াট ফন্ট, সেম জিনিস, এখানে হচ্ছে হোয়াট ফন্ট আর এখানে হোয়াট ফন্ট, সেম জিনিস। ফন্ট ফাইন্ডার বা হোয়াট ফন্ট একই জিনিস, আপনারা জাস্ট এটাকে ইউজ করতে পারেন। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এটাতে ক্লিক করি এর সাথে সাথে আমাকে দেখা দিচ্ছে যে কত ওয়েট, কালার কত, লাইন হাইট কত, সাইজ কত, সবকিছু আমাকে দেখাই দিচ্ছে। আইকিউ অপশন এটা ভিডিওর জন্য, এটার কোনো প্রয়োজন নাই। অ্যাড অন ক্রপ এটা একটু দেখেন, যে মাঝে মাঝে আমাদের ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের প্রয়োজন পড়ে। দেখা গেছে একটা খুব ভালো সুন্দর একটা ভিডিও পাইছি যেটা আমার দরকার, আমি ওখান থেকে একটা স্কিল ডেভেলপ করতেছি বা একটা কিছু শিখে ফেলছি, সেটা আমার ডাউনলোড করে রাখতে হবে। তাহলে আপনি এই এক্সটেনশনটাকে ইউজ করতে পারেন। এই এক্সটেনশনটাকে ইউজ করলে আপনি একটা ভিডিওতে যদি যান, ভিডিওর নিচে ক্লিক করলে সাথে সাথে আপনার কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? মানে ডাউনলোডে একটা নতুন অপশন চলে আসবে। অথবা আমরা আরো একটা জিনিস জানি, সেটা কি, ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আমরা যদি এখানে সার্চ করি যে ইউটিউব ভিডিও ডাউনলোডার, তাহলে কিন্তু আমরা এখানে এই যে setfrom.net এটা খুব ভালো। তারপরে হচ্ছে এসএস ইউটিউব, এটাও ভালো। আর একটা আছে স্ন্যাপসেভ মনে হয় একটা আছে, এটাও ভালো, ঠিক আছে? এই যে অ্যাড অন ক্রপ যেটা বললাম, এই যে অ্যাড অন ক্রপ এটা, তো এইগুলো থেকে আপনারা সহজে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি আসেন আর কি আছে, ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা দরকার নাই। কেউ যদি যখন ব্লগিং করতে যাচ্ছেন বা হচ্ছে আমার একটা ব্লগ লিখতেছি, একটা কন্টেন্ট দিচ্ছি, সেখানে আমার কতগুলো ওয়ার্ড আছে সেটা যদি দেখতে চান, তখন আর কি এইটা আপনি নিতে পারেন, ঠিক আছে? ওয়ার্ড কাউন্টার
ক্লাসটাকে ইউজ করতে পারেন যে আসলে এখানে কতগুলো লাইন আছে বা কতগুলো ওয়ার্ড আছে, সেই জন্য এটা দরকার পড়বে না অত। এটা কি চ্যাট জিপিটি দরকার নাই, এটা আপনার এই লুম যেটা আছে লুমটা আপনাদের দরকার। লুমটাতে কি হয়, লুমটা আপনার কোনো স্টোরেজ খরচ না করে আপনাকে একটা ভিডিও পাঠানোর সুযোগ করে দেয়, তবে এটা হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। জাস্ট এই লুম এক্সটেনশনটাকে আপনি ওপেন করে নেবেন, মাঝে মাঝে আপনাদের সমস্যা হবে, দেখা যাবে আমাকে কিছু একটা পাঠানোর প্রয়োজন পড়বে, তখন কি করবেন, এই লুমটাকে ইনস্টল করবেন। লুমটাকে ইনস্টল করে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি জাস্ট এখানে যখন রেকর্ডিং ভিডিও অন করে দিবেন, রেকর্ডিং ভিডিও অন করার পর আপনার 5 মিনিট একটা সময় দিবে। আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে, আমি আর বলতেছি না। সাইন ইন করার পরে আপনার 5 মিনিট সময় দিবে, আপনি জাস্ট এটাকে ক্লিক করে স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। এতে আপনার যে ব্রাউজার যে পিসি আছে, পিসির কোনো ইয়া হবে না, কোনো স্টোরেজ সে দখল করবে না। সে একটা সুন্দর করে লিঙ্ক পাঠিয়ে দিবে, আপনি জাস্ট লিঙ্কটা কপি করে আমাকে পাঠাতে পারেন। অথবা মাঝে মাঝে ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট বলতে পারে আচ্ছা দেখো কিছু একটা আপডেট কি আছে নাই, তুমি কতটুকু করছো একটু দেখি। আপনি সাথে সাথে 2 মিনিটের একটা ভিডিও করে দিলেন, আচ্ছা আমি এই 2 পেজ করছি এবং বাকি 2 পেজ আমি কালকের মধ্যে করে দিচ্ছি, ঠিক আছে, এরকম। দেন লাস্টের পেজ আমি পরশু দিন করে দেবো, সো 3 দিনের মধ্যে আমি তোমার ওয়েবসাইটটাকে শেষ করে পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা এই লুমটাকে ইউজ করতে পারেন। এটা আমরা দেখছি। আর এটা হচ্ছে কি মেটাপিক্সেল হেল্পার, এগুলো আমরা পরে দেখাবো। মেটাপিক্সেল হেল্পারটা আমাদের লাগে হচ্ছে একটা ওয়েবসাইটে অ্যাড রান করতেছে কিনা, ওই ওই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা। মনে রাখবেন একটা ওয়েবসাইটে পিক্সেল সেটআপ থাকলে আপনি 90% শিওর যে সে কখনো অ্যাড রান করে, ঠিক আছে, বা করে আসছে, এরকম কিছু একটা সিওরিটি আপনি নিতে পারেন এই জিনিসটা। তো এটা আমরা লিড জেনারেশনের সময় কখন কাজে লাগাবো সেটা দেখবো। একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে, খুব ভালো একটা, সেটা হচ্ছে কপি ফিশ, ঠিক আছে। কপি ফিশ নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটার কাজ কি কি আমি বলি। একটু আগে আমি বলছিলাম যে কোনো কারণে যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে কপির অপশনটাকে অফ করে দেওয়া থাকে, তখন কিন্তু আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন না। এখন আমি কন্ট্রোল-সি দিয়ে কপি করতে পারছি ইজিলি, ঠিক আছে, বাট যখন এরকম জাভা স্ক্রিপ্ট দেওয়া থাকবে তখন আপনি কোনো কিছু কপি করতে পারবেন না। তো আপনার হয়তো এই জিনিসটা কপি করার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। তো আমরা কপি করবো কিভাবে দেখেন, ধরেন আমি এই জিনিসটাকে কপি করতে চাই, ধরেন আমরা চিন্তা করতেছি এখানে জাভা স্ক্রিপ্ট দেওয়া আছে, এখানে আমি কপি করতে পারি না, তাহলে আমি কি করবো, কপি ফিশকে ওপেন করব। কপি ফিশকে ওপেন করে আমার যে জায়গাটা কপি করা দরকার আমি সেটাকে সিলেক্ট করে দেবো। এই যে এটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে একটু অপেক্ষা করব, সাথে সাথে আমাদের কপি ভার্সনটা নিচের দিকে চলে আসবে, আমি এটাকে অনায়াসে ইউজ করতে পারি, ঠিক আছে। ধরুন আমি যদি আমার এই যে কাইরো অস্টিওপ্যাথি, আমি যদি এখানে কন্টেন্ট আপনাদেরকে কপি করতে না দেই, তাহলে আমি জাস্ট এখানে একটা ছোট্ট জাভা স্ক্রিপ্ট ফাইল এখানে অ্যাড করে দিলেই আপনারা এখান থেকে আর কোনো লেখা সবকিছু দেখতে পারবেন, কিন্তু কপি করতে পারবেন না। তখন আপনারা কি করবেন, তখন আপনারা এই যে এইটা, ঠিক আছে, চোরের উপর বাটপাড়ি। সো ও যেহেতু করছে আমরা সেটা কাজটা শেষ করে দেবো, ঠিক আছে। তো যে যেভাবেই করুক না কেন, সে যদি কিছু একটা আবিষ্কার করে তাহলে তার অবশ্যই একটা বাইপাস থাকবে। এখন খুঁজে পাওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার, হ্যাঁ, বাকি জিনিসটা অবশ্যই খুঁজে নেবেন আপনি। আচ্ছা, তারপরে আসি কি আছে, আমাদের আছে হচ্ছে এটা কি ফাইবার কুইক ভিউ, পরে এটার দরকার নেই আপাতত। দেন হচ্ছে আমাদের কি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, নো প্রবলেম, আপাতত লাগবে না। পিন্টারেস্ট লাগবে না। আমাদের এই অসাম স্ক্রিনশট এইটা আমাদের লাগবে। অসাম স্ক্রিনশটটা কি, আমি একটু আগে দেখেছি গো ফুল পেজ, মানে ওইটা দিয়ে ফুল পেজ তৈরি ছবি তোলা যায়। আমাদের অসাম স্ক্রিনশট দিয়েও ফুল পেজের ছবি তোলা যায়, বাট অসাম স্ক্রিনশট দিয়ে আমরা ফুল পেজের থেকে আমরা সেকশন ওয়াইজ ছবি তুলতে বেশি পছন্দ করি এবং এটাতে আমাদের বেশি ভালো হয়। যেমন আমি অসাম স্ক্রিনশটটাকে রান করলাম, রান করার পর সিলেক্টেড এরিয়া, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করবো শুধুমাত্র সে ততটুকুর একটা স্ন্যাপ নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আমি যে সিলেক্টেড এরিয়া এখানে সিলেক্ট করলাম, আমি আমার হেডার থেকে শুরু করে এখানে ধরলাম, ধরে আমি একটু নিচের দিকে আসবো, ধরে নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, আমি 3 নম্বর সেকশন পর্যন্ত রাখবো। আমি এই সেকশন পর্যন্ত একটা মকআপ তৈরি করতে যাচ্ছি, জাস্ট এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু হ্যাঁ, এটা অন্য একটা এক্সটেনশন থেকে আসতেছে, কারণ আচ্ছা আরেকবার দেখেন, এই সিলেক্টেড এরিয়া, এই সিলেক্টেড এরিয়া থেকে এই যে কপি করে নিলাম, যতটুকু আমার লাগে আমি ততটুকু নিয়ে একটু নড়াচড়া করবেন, মাউসের হুইলটা নড়াচড়া করলেই হবে, ধরেন এতটুকুই নিলাম, হ্যাঁ। নিয়ে এই যে এখানে দেখেন কপির একটা অপশন আসছে বা ক্যাপচারের একটা অপশন আসছে, আমি ক্যাপচার করলাম। এই যে আমার কিন্তু একটা ছবি সে তুলে দিল। ছবি তুলে দেওয়ার পরে আমার কাজ কি, ছবি তুলে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে কপি, এই অপশনে, দেন হচ্ছে ডান। ডান যখনই করলাম, ডান করে আমার ডাউনলোড, এই ডাউনলোড আমি পিডিএফ হিসেবে করতে পারি, অথবা এমনি যদি ডাউনলোড করি তাহলে এটা পিএনজি হিসেবে ডাউনলোড হবে, আর পিডিএফ হিসেবে হলে পিডিএফ হিসেবে হবে। তাহলে এটার আমার উপকারিতাটা কি, এটার আমার উপকারিতাটা হচ্ছে বিভিন্ন সেকশনের ছবি আমরা তুলতে পারি, পরবর্তীতে এটা দিয়ে আমরা মক আপ করবো, সেই লেভেলের কিছু ডিজাইন করব, ডিজাইন করে সেগুলোকে আমরা মার্কেটিং করব, ঠিক আছে।
মার্কেটিং নাই মানে সেল নাই, ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে আসি। এটা কি? পিন্টারেস্ট, পিনস্টার্স, এগুলো পরে। এটা কি? গুগল ডিকশনারি, দরকার নাই। আচ্ছা, এই মোটামুটি এই জিনিসগুলো। সো এটার একটা স্ক্রিনশট আগে প্রথমে আপনাদের দেই। আমি গুগল ক্লাসরুমে আপনাদের এই স্ক্রিনশট গুলো দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এইখানের যে এতগুলো ইয়ে আছে সবগুলোর স্ক্রিনশট আমি আপনাদের এই স্ক্রিনশট গুলো আপনাদের দিয়ে দেবো, যাতে আপনারা এটার সাথে মিলাইতে পারেন, ঠিক আছে। যাতে আপনারা এইটার সাথে সবগুলোকে মিলাই মিলাই ডাউনলোড করতে পারেন। এখন কোনগুলো ডাউনলোড করতে বলছি না বলছি এটা তো আপনারা দেখতেই পারছেন। তো এটা আমি নিয়ে রাখতেছি। আচ্ছা, এখন যে কোনো একটা এক্সটেনশন ইনস্টল করে দেখাই যে আসলে অনেকে হয়তো নাও বুঝতে পারে যে আচ্ছা এক্সটেনশন গুলো কেমনে কি করব না করব, ঠিক আছে। তাহলে ধরেন যে আমি আমার এই যে ইয়া যে আছে ইমেজ ডাউনলোডার, এটাকে আমি একটু রিমুভ ফ্রম ক্রোম করে দিচ্ছি। আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে রিমুভ মানে চলে গেছে। এখন আমি কি করব? আপনারা জাস্ট এখানে এসে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করবেন কি? ইমেজ ডাউনলোডার ক্রোম এক্সটেনশন। এই যে অটো চলে আসছে, যদি না আসে আপনি ক্রোম এক্সটেনশন হিসেবে সার্চ করবেন। সার্চ করলে চলে আসবে যে ইমেজ ডাউনলোডার ক্রোম ওয়েব স্টোর। তাহলে ক্রোম ওয়েব স্টোর থেকেও ডাউনলোড করা যায়, অথবা সার্চ দিয়ে দিয়েও ডাউনলোড করা যায়। জাস্ট গেলাম, গিয়ে আর কোনো কিছু নাই, আমার কাছে এটা চলে আসছে। তো আমি কিন্তু ক্রোম ওয়েব স্টোরের ভিতরে আছি। এখন জাস্ট অ্যাড টু ক্রোম করলে এটা চলে আসবে। তো অ্যাড টু ক্রোম করলাম, দেন অ্যাড এক্সটেনশন। একটু অপেক্ষা করব, আমার এক্সটেনশনটা এখানে ডাউনলোড হয়ে এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে। তো আমাকে শুধু একটা কাজ করে দিতে হবে, সেটাকে আমাকে পিন করে দিতে হবে। পিন করার অপশনটা আমরা কোথায় পাবো? এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তাহলে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে পিন, এটাকে ক্লিক করে দেবো। এই যে আমার ইমেজ ডাউনলোডটা চলে আসছে। এখন ধরেন যে আমরা ক্রোম ওয়েব স্টোরে যাবো কিভাবে? ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার হচ্ছে এই যে এখানে জাস্ট আমরা একটু যদি সার্চ করি, এই যে ক্রোম ওয়েব স্টোর, এটার ভিতরে চলে আসবেন। মন মতো যা যা মন চায় খালি এভাবে সার্চ করবেন আর ডাউনলোড দেবেন, ঠিক আছে। তাহলে এগুলো যতগুলো পারেন ডাউনলোড দিবেন, আর দিয়ে দিয়ে এগুলো এই ইয়াগুলো নিজের কাছে রেখে দিবেন, ঠিক আছে, এক্সটেনশন গুলো। আচ্ছা, এখন আমরা একটু পরবর্তী কাজে আসি। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু দেখে ফেলেছি। এবার আসেন ডোমেইন হোস্টিং জিনিসটা কি। ডোমেইন হোস্টিং জিনিসটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা থাকবে, আপনার নিজের যে পোর্টফোলিওটা থাকবে, পোর্টফোলিও নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। পোর্টফোলিও এবং পার্সোনাল ব্র্যান্ডিং, এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, এবং এই ক্লাসটা খুবই ইফেক্টিভ। এই ক্লাসটা আপনাদের অবশ্যই করতে হবে। তখনই আপনি ডোমেইন হোস্টিং সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন, এবং আপনার জন্য পারফেক্ট ডোমেইন কোনটা সেটা আপনি তখন সিলেক্ট করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি ডোমেইন পারচেস করবেন, ডোমেইন হোস্টিং পারচেস করবেন। আমরা এখন একটু বেসিক জিনিস জানি, ডোমেইন আর হোস্টিং জিনিসটা কি। হোস্টিং মানে হচ্ছে জমি, ঠিক আছে, জমির মতো। যে আপনার বাসা, ধরেন যে বাসা, আর ডোমেইনটা হচ্ছে ওই বাসার মধ্যে একটা মেম্বার, ঠিক আছে। তো এই হোস্টিং মানে হচ্ছে আমার একটা মেমোরি। আমরা যদি বলি আমার একটা মেমোরি, সেটা কি গ্লোবালি সবাই দেখতে পারে। ওই মেমোরির ভিতরে আমি যা কিছু রাখবো মানুষজন দেখতে পারবে। আর কি রাখবো? সেখানে রাখবো আমি ডোমেইন। এই ডোমেইন জিনিসটা কি? ডোমেইন জিনিসটাই হচ্ছে আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম, ঠিক আছে। এই ওয়েবসাইটের নামটার ভিতরেই আমি যে ওইখানে ডিজাইন করব। যখন আমি ওইটার ভিতরে গিয়ে ডিজাইন করব, তখন কি হবে? যখন আমার ডিজাইন করা শেষ হবে, তখন আমি ওই জিনিসটাকে হোস্ট করে দেবো হোস্টিং এর ভিতর, মানে আমার জায়গার ভিতরে এনে আমি দেখাই দেবো যে আচ্ছা তোমার বাসা তো এখানে, তুমি এইখানে থাকো। তখন মানুষজন যখন এই ডোমেইন ধরে সার্চ করবে, আমি সাথে সাথে ওই জিনিসটা দেখতে পারবো। তাহলে এই ডোমেইনের মধ্যে আমরা অনেক কিছু আহ দেখতে পারি, যেমন হচ্ছে এইচটিটিপিএস, এটাকে আমরা প্রোটোকল বলি। তো এইচটিটিপি একটা আছে, আবার এইচটিটিপিএস একটা আছে। আমরা যখন ডোমেইন পারচেস করতে যাব, তখন অবশ্যই আমরা এইচটিটি মানে যখন হোস্টিং পারচেস করতে যাব, তখন অবশ্যই এইচটিটিপিএস এলা যে হোস্টিংটা আছে সেটাকে আমরা পারচেস করবো, কেননা এটা হচ্ছে মোর সিকিউর, ঠিক আছে। এবং যে কোনো জায়গায় আপনি তখন ওপেন করতে পারবেন, বা হচ্ছে কোনো একজন মানুষ মাঝে মাঝে দেখা যায় যে এটা আসলে সিকিউর না, সেই ওয়েবসাইটটাকে ওপেন করতে যায় না। তো সেই জন্য আমরা যখন এই প্রোটোকলটা চুজ করব, তখন আমরা অবশ্যই এইচটিটিপিএস দেওয়া যে প্রোটোকলটা আছে সেটাকে ইউজ করব, কারণ এটার মধ্যে আমার এসএসএল কমার্সটা দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি তারপরে আমাদের কি থাকে? www.domainName.com। এখানে www দিয়ে আপনারা ওইটা ভাবিয়েন না যে www.muntasirasnat.com এইটা বোঝাচ্ছে, এখানে কিন্তু সাবডোমেইন বোঝাচ্ছে। এখানে আসলে এক্স 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 যদি দিতাম, তাহলে এইরকম একটা হতো যে ধরেন যে আমার muntasirhasnat.com, ঠিক আছে। আচ্ছা, তো আমার নাম হচ্ছে মুনতাসির হাসনাত স্বাধীন, তাহলে আমি এখানে দিতে পারতাম কি স্বাধীন ডট
muntasirathnat.com। তাহলে এই যে স্বাধীন যে লেখছি সামনে, সেটা হচ্ছে আমার সাবডোমেইন। সেটা আমার কি, সেটা আমার সাবডোমেইন। মনে রাখবেন সাবডোমেইনের যে নাম, অর্থাৎ আমরা একটা ডোমেইন যখন কিনবো, ডোমেইন কেনার পরে আমাদের মেইন ডোমেইন থাকবে একটা। মেইন ডোমেইনটা হচ্ছে এরকম, ধরেন যে আমি এখন মেহেদি ভাইকে দেখছি, তো মেহেদি ভাই একটা ডোমেইন কিনলো, মেহেদি ভাইয়ের ডোমেইন নাম হচ্ছে মেহেদি.com, তাহলে এইটাই হচ্ছে তার ডোমেইন নেম, ঠিক আছে। কিন্তু সে এখন প্র্যাকটিস করবে, সে এখন ফাইনাল এক্সাম দিবে, মানে আমার এই ওয়ার্ডপ্রেস বেসে সে ফাইনাল এক্সাম দিবে, হাফ ইয়ারলি এক্সাম দিবে, বা এরকম কিছু প্র্যাকটিস করবে। তো তখন কি করবে, সে তার প্রয়োজন অনুযায়ী সাবডোমেইন ক্রিয়েট করে নেবে। সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে পারে, practice1 মেহেদি.com, practice2 মেহেদি.com, ফাইনাল এক্সাম মেহেদি.com, ঠিক আছে। সে তার ইচ্ছা মতো করতে পারে, বাট প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাবডোমেইন, দেন মেইন ডোমেইন বা ডোমেইন নেম, তারপর হচ্ছে টপ লেভেল ডোমেইন .com। অবশ্যই আমরা ইউজ করব .com এই ডোমেইনটাকে, কেননা আমাদের এই .com ডোমেইনটাকে এসইও র্যাঙ্ক দিতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। এসইও তে র্যাঙ্ক দিতে আমাদের .com ডোমেইনটা খুব কাজে দেয়। এরকম না যে আমরা XYZ ডোমেইনকে র্যাঙ্ক দিতে পারবো না, অবশ্যই পারবো, কিন্তু আসলে জিনিস হচ্ছে একটাকে ফোর্স যদি আমি 60 প্যাসকেল আর একটাকে ফোর্স দিচ্ছি আমি 30 প্যাসকেল, ঠিক আছে, এরকম একটা বিষয়। যে আমি এটাকে 30-তে পোস্ট দিয়ে অনেক উপরে তুলতে পারতেছি, আর ওকে 60-তে পোস্ট দিয়ে তারপরে উপরে তুলতে হচ্ছে। এই জন্য আমরা .com ডোমেইনটাই নিব, ঠিক আছে। এবং কোথা থেকে আমরা ডোমেইন কিনবো না কিনবো এগুলো আমরা আলোচনা করব পার্সোনাল ব্র্যান্ডিং ক্লাসে, ঠিক আছে। সো এইখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। মাঝে মাঝে এইটাকে এক্সটেনশনও বলে, .com এইটাকে এক্সটেনশনও বলে, ঠিক আছে। এবার বিভিন্ন রকমের আছে, .com, .info, .net, .xyz, অনেক কিছু আছে, এগুলো আমরা আমাদের ব্র্যান্ডিং ক্লাসে দেখবো। এবং যখন আমাদের ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন পড়বে, বা আসলে এটার গুরুত্ব কি না কি, এগুলো আমরা পার্সোনাল ব্র্যান্ডিং ক্লাসটাতেই শেষ করবো। সো এগুলো নিয়ে এখন কথা বলার কোনো প্রয়োজন নেই। এই যে ডোমেইন কি জিনিস আমি বললাম হালকা একটু, ব্র্যান্ড ডোমেইন কি জিনিস, ব্র্যান্ড ডোমেইন কেন সিলেক্ট করবেন না করবেন এগুলো আমরা পরে বলবো। আমরা যখন এটা কিনতে যাব তখন কি কি করবো, হাইফেন দিব না দিব, চুজ .com ডোমেইন এক্সটেনশন, মোটামুটি এগুলো বলে ফেলছি, ঠিক আছে। হোয়াই ডোমেইন এন্ড হোস্টিং, কেন আমাদের প্রয়োজন? তো কেন আমাদের প্রয়োজন এখানে হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং ক্লাসটাতেই আলোচনা করব, এখানে আমরা না। আর হালকা কিছু একটু বলছি। আর হচ্ছে এই থিম প্লাগ ইন পেজ বিল্ডার, এইটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। এনি কোশ্চেনে একটু পরে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, থিম প্লাগ ইন আর পেজ বিল্ডার, আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর ভিতরে যাচ্ছি না। আমরা ধরেন যে এই ওয়ার্ডপ্রেস এর, আচ্ছা যেহেতু ড্যাশবোর্ডেই আসি, আমরা একটু ভিতরেই যাই। আচ্ছা, আচ্ছা আমি এমনি বলি, ওটা লোড হোক ততক্ষণে। আমরা এখানে যদি একটু আসি, দেখেন থিম এক জিনিস, একটা প্লাগ ইন দেওয়া আছে, আবার একটা বলা আছে পেজ বিল্ডার, সাথে আরো একটা যদি নতুন কিছু অ্যাড করতে যাই তাহলে সেটাকে আমি বলতে পারি অ্যাড অন, ঠিক আছে। এখানে অ্যাড করে দেই অ্যাড অন, ঠিক আছে। আচ্ছা দেখেন, থিম জিনিসটা কি, থিম জিনিসটা হচ্ছে আমরা মোবাইল যখন ইউজ করি, একটু চিন্তা করেন, আমরা যখন মোবাইল ইউজ করি আমাদের মাঝে মাঝে দেখা যায় যে সেম ইন্টারফেস সবসময় দেখি, সেম ইন্টারফেস সবসময় দেখি, মাঝে মাঝে মনে হয় এটা ভালো লাগতেছে না, একটু যদি চেঞ্জ হইতো খুব ভালো লাগতো, তাই না? তখন আপনি কি করেন, আপনি মোবাইলের যে থিম স্টোর আছে সেখানে চলে যান, গিয়ে যে কোনো একটা থিম আপনি চুজ করেন। এর করার ফলে আপনার কি হয়, কিছু আইকনের চেঞ্জ হয়, তারপর ডায়াল প্যাড যেটা আছে সেটা একটু চেঞ্জ হয়, আপনি যখন মানুষকে কল করতেছেন তখন একটু জিনিস চেঞ্জ হয়, তাই না? এই জিনিসগুলো চেঞ্জ হয়। তো এই থিমটা হচ্ছে এইরকম যে আমি যখন আমার যে একটা ইউজার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটাকে জাস্ট সবকিছু চেঞ্জ করা, ঠিক আছে, সবকিছু চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা থিমটাকে ইউজ করি। মোটামুটি ধরেন যে ফন্ট থেকে শুরু করে ফন্ট কালার এই জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য আমরা এটাকে ইউজ করি। এটা হচ্ছে থিম। ঠিক সেম জিনিস ওই ওয়ার্ডপ্রেস এর মধ্যেও আমার এরকম একটা থিম থাকে, আমি যখন থিমটাকে ইনস্টল দিই, আমি কোনো ডিজাইন করি না, শুধুমাত্র থিমটা যদি ইনস্টল দিই, দেওয়ার ফলে সে ডিফল্ট কিছু কালার, ডিফল্ট কিছু ফন্ট এই জিনিসগুলো সে অলরেডি নিয়ে নেয়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের থিমের কাজ। এখন থিম দিয়ে আমরা পরে কি করব না করব এটা আমরা দেখব।
আসেন প্লাগইন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে থিমের থেকে প্লাগইনটাই বেশি গুরুত্বপূর্ণ। প্লাগইনটা হচ্ছে কি, প্লাগইনটা হচ্ছে আপনার কাছে কিছু অপশন, ঠিক আছে? যেমন ধরেন আমি কি করলাম, যে এইখান থেকে এই জিনিসটাকে টেনে আনলাম, তো এটা একটা কি হতে পারে, এটা একটা অবজেক্ট হতে পারে, বা এটা একটা ফ্রেম হতে পারে, কিছু একটা হতে পারে, যে আমি এটাকে এখানে সরাই দিলাম। বাট এই জিনিসটাকে আমি নিয়ে আসছি কোথা থেকে, আমি কিন্তু এই যে এই লেফট সাইডে যে জিনিসগুলো আছে, অপশন গুলো আছে, সেই অপশন থেকে ডিজাইনের কিছু দামি ডিজাইন সে তৈরি করে রাখছে, সেই জিনিসগুলোকে আমি নিয়ে আসছি, নিয়ে এসে এখানে কাজটা করছি। তো আমার প্লাগ ইন জিনিসটা ঠিক সেম কাজটা করে। আমি যখন ওয়ার্ডপ্রেসে থাকি, ওয়ার্ডপ্রেসে থাকার পর আমার যখন একটা ওয়েবসাইট বিল্ড করার প্রয়োজন পড়ে, আমি প্রথমে একটা থিম ইনস্টল দিই। থিম ইনস্টল দেওয়ার পর আমার সেখানে তো অনেক রকমের ডিজাইনের প্রয়োজন হবে। হয়তো একটা টেবিলের প্রয়োজন হবে, হয়তো একটা সেকশনের প্রয়োজন হবে, হয়তো ওখানে একটা এফএকিউ সেকশনের প্রয়োজন হবে, কন্টাক্ট সেকশনের প্রয়োজন হবে। এই টাইপের কিছু সেকশন থাকে, কিছু স্লাইডার থাকে, অর্থাৎ উইজেট। আমরা যদি বলি উইজেট বা কিছু অপশন, নতুন নতুন অপশন যেটা দিয়ে আমরা ডিজাইন করব, সেই পুরো বিষয়টা হ্যান্ডেল করা হচ্ছে প্লাগইন, ঠিক আছে? তো আমরা যত প্লাগইনের ইউজ জানবো, যত নতুন নতুন প্লাগইন সম্পর্কে শিখবো, আমরা একটা ওয়েবসাইট কে তত ডাইনামিক করতে পারবো, তত সুন্দর করতে পারবো। এবার আসুন পেজ বিল্ডার। আপনি থিম দিচ্ছেন, প্লাগইন দিচ্ছেন, সবকিছুই দিচ্ছেন, কিন্তু পেজ বিল্ডারই দেন নাই। তো পেজ বিল্ডার না দিয়ে আপনি যদি শুধু থিমের উপর ডিপেন্ড করে আপনি যদি একটা ওয়েবসাইটকে ডিজাইন করেন, তখন কিন্তু আপনার সেই ওয়েবসাইটটাকে আপনি ভালোভাবে ডিজাইন করতে পারবেন না। এবং আমাকে একটু বলেন, আপনারা যারা আছেন, যদি ক্লাসে থাকেন তাহলে আমাকে একটু বলেন, ওয়ার্ডপ্রেস এর মধ্যে ডিফল্ট যে বিল্ডারটা থাকে, আমি এই বিল্ডারটাকে এত এখন পর্যন্ত ধরেন ইনস্টল দেই নাই, না দেওয়ার আগ পর্যন্ত এই থিম আর প্লাগইন ধরেন যে দিছি, এবং একটা ডিফল্ট বিল্ডারে আমি ওই ওয়েবসাইটটাকে ডিজাইন করব, ঠিক আছে? একটা ব্লগিং ওয়েবসাইট বানাবো ডিফল্ট বিল্ডারে। তাহলে এই ডিফল্ট বিল্ডারটার নাম কি, আপনারা কেউ জানেন? এক্সট্রা। না, এক্সট্রা একটা থিম। হ্যাঁ, গুটেনবার্গ কে বলছে? গুটেনবার্গ যে বলছে সেটা, ঠিক আছে? এই গুটেনবার্গ আমার কিন্তু একটা বিল্ডার দেওয়া থাকে। আলটিমেটলি ওখানের মধ্যে আমি ওই লেভেলের ডিজাইন করতে পারবো না। বাট একটা যদি শুধুমাত্র আমার একটা ব্লগিং ওয়েবসাইট থাকে, সেখানে আমার পেজ বিল্ডার দিলে স্পিডের ইস্যু আসবে, অনেক কিছু আসবে। সো এই জন্য আমি এইটা না করে আমি শুধুমাত্র ব্লগিং, ওখানে আমি শুধু ব্লগ করি, কিছু কন্টেন্ট দেই। তো সেক্ষেত্রে আমি গুটেনবার্গ দিয়ে কাজটা সেরে ফেলতে পারবো, ঠিক আছে? এবং গুটেনবার্গেরও ডিমান্ড আছে, মানুষজন চায়, কিন্তু গুটেনবার্গ দিয়ে আসলে যে আপনার কিছু ক্যাপাবিলিটি চলে আসবে, ঠিক আছে? যে দেখা যাবে সবকিছু করতে পারবেন এই জিনিসটা। তো পেজ বিল্ডারের মধ্যে পপুলার পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর, সব থেকে বেশি ইউজ হয় এটা, এবং মানুষজন এটাই চায়। এবং কেউ একজন যদি এলিমেন্টর দিয়ে শিখতে পারে, তার কাছে ডিবি কোনো ব্যাপার না, বা হচ্ছে ব্রিক্স বিল্ডার বা এই টাইপের কোনো কিছুই তার কাছে কোনো ব্যাপার না। জিওন বিল্ডার আর ব্রিক্স বিল্ডার, দুইটা বিল্ডার আছে, তার মধ্যে ব্রিক্স বিল্ডারটা আপনার কাজের রেশিও বেশি, ঠিক আছে? অন্তত ফাইবারে কাজের রেশিও বেশি। সো যার ফাইবার অ্যাকাউন্ট ভালো অ্যাক্টিভ আছে, আপনারা চাইলে ব্রিক্স বিল্ডারটা একটু দেখে আপনি ওইখানে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাডনস। এই অ্যাডন জিনিসটা হচ্ছে কি, এই অ্যাডন জিনিসটা হচ্ছে মোটামুটি প্লাগ ইনের মতোই। তো অ্যাডনস এর মধ্যে হিউজ পরিমাণে অপশন থাকে। আর একটা খুব ভালো জিনিস থাকে অ্যাডনস এর মধ্যে, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে দামি টেমপ্লেট তৈরি করা থাকে, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট বলতেছে একদিনের মধ্যে আমাকে কাজ করে দাও, তখন কি করবেন, অ্যাডনস নামাবেন, ঝুপঝাপ কিছু অ্যাডনস নামাবেন, ভালো ভালো ডিজাইন ওখানে বসায় দিবেন, কাজ করবেন, টাটা বাই বাই, ঠিক আছে? এরকম কিছু। অথবা ধরেন যে ক্লায়েন্ট আমাকে বলতেছে, মানে কিছু স্যাসরা ক্লায়েন্ট চলে আসছে আপনার কাছে ভাগ্যে, ঠিক আছে? ভাগ্যের পরিহাস। তো এখন ধরেন আপনাকে বলতেছে, আচ্ছা আমাকে 5 পেজের একটা ওয়েবসাইট তৈরি করে দাও, 1,000 টাকা দেবো, তুমি করে দিতে পারবা? তো আসলে এটা আসলে কিভাবে অ্যান্সার করবেন, এটা বলার কোনো ভাষা নেই, ঠিক আছে? এখন সে যদি বলে, তো আবার আপনার কাছে এদিকে কোনো কাজও নাই, তখন আপনি চাইলে এই কাজটা করে দিতে পারেন, ঠিক আছে? তখন বলবেন হ্যাঁ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, 1,000 টাকাতে আমি করে দেবো। তো তখন কি করবেন, যে আপনাকে প্রাইস কম দিছে, তো তার জন্য আপনি এরকম খাটাখাটনি করবেন না। তখন কিছু অ্যাডন্স নামাবেন, অ্যাডন্স নেমে ফুল যে ওয়েবসাইটের দামি থাকে, একদম ফুল ওয়েবসাইটে তার ওখানে দিয়ে দিবেন, দিয়ে দুই একটা সেকশন শুধু চেঞ্জ করে দিবেন। তাকে বলবেন এই যে নাও তোমার 1,000 টাকার ওয়েবসাইট, দেখো তো কত সুন্দর হয়েছে না? ও বলবে চমৎকার হয়েছে, ঠিক আছে? সো তখন আর কি অ্যাডন্স গুলো দিয়ে আমরা কাজ করব। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমাকে আপনারা রেইজ হ্যান্ড করবেন, আগে মাইক ওপেন করবেন না, আপনারা রেইজ হ্যান্ড করবেন, রেইজ হ্যান্ড করেন। দেন কার কি প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলো নিচ্ছি। আর পরের দিন থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে থিম প্লাগইন এগুলো ইনস্টল দেব, দিয়ে আমরা হেডার ফুটার ডিজাইন করব, ঠিক আছে? হেডার ফুটার ডিজাইন করব আমরা নেক্সট দিন। ওকে। সো অর্থাৎ আমরা নেক্সট দিন থেকে আমরা ইয়াতে চলে যেতে পারি, বলা যায় যে নেক্সট দিন থেকে আমরা চলে যাব হচ্ছে মেইন যে পার্ট থাকে সেই পার্টে চলে যাব। তার আগে আমার শুধুমাত্র ক্লাস, যেটা ক্লাসটাকে আমি আগে রেকর্ডিংটা অফ